হ্যালো বন্ধুরা, আমার নাম সায়রা। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো সেটি আমার মামা আদনান সাহেবকে নিয়ে। আমার বয়স যখন খুবই কম ছিল তখন আমার বাবা মা দুজনেই এক দুর্ঘটনায় মারা যান। তারপর থেকে আমি মামার বাড়িতে বড় হয়েছি। মামা আমাকে তার নিজের মেয়ের মতোই যত্ন করে বড় করেছেন, কিন্তু আমার মামি তাসনিমা বেগম আমার প্রতি ততটা স্নেহশীল ছিলেন না। তিনি আমাকে প্রায়ই দাড়ির কাজকর্মে ব্যস্ত রাখতেন। মামার বাড়িতে আমার জীবনটা ছিল এক অদ্ভুত মিশ্রণ। মামা ছিলেন একজন ছোটখাটো ব্যবসায়ী। তিনি কাপড়ের দোকান চালাতেন, আর তা থেকে যা আয় হতো তা দিয়ে সংসার চলত। মামার মামির ৩ সন্তান, 2 মেয়ে নাবিলা আর ইমান, আর এক ছেলে জায়ান। মামা তার সন্তানদের খুব যত্ন করতেন, কিন্তু আমার প্রতি তার আচরণ ছিল কঠোর। আমি বাড়ির সব কাজ করতাম, রান্না, ঝাড়ু দেওয়া, কাপড় কাচা। তবুও মামা আমার প্রতি সবসময় যত্নশীল ছিলেন। তিনি আমাকে প্রায়ই বলতেন, সায়রা, তুই যদি কিছু চাস আমাকে বলিস, আমি তোর জন্য সব করব। কিন্তু তার কথার মধ্যে কেমন যেন একটা লুকানো রহস্য ছিল, যা আমি ঠিক ধরতে পারতাম না। আমার বয়স যখন 16, তখন থেকে আমি মামার আচরণে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। তিনি আমার সঙ্গে বেশি করে গল্প করতে চাইতেন, কখনো বাজার থেকে ফেরার পথে আমার জন্য একটা ছোট্ট চকলেট কিনে আনতেন, কখনো আবার আমার পড়াশোনার খোঁজ নিতেন। আমি তখন স্কুলে পড়তাম আর পড়াশোনায় বেশ ভালো ছিলাম। মামা বলতেন, তুই আরেকটু মন দিয়ে পড় সায়রা, তুই অনেক বড় কিছু হবি। কিন্তু তার কথায় কিছু একটা ছিল যা আমার মনে সন্দেহ জাগাতো। আমি ভাবতাম মামা আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন। তার এই যত্নের পেছনে কি কোনো গোপন কারণ আছে? একদিন দুপুরে আমি বাড়ির উঠানে কাপড় শুকতে দিচ্ছিলাম। মামি বাজারে গিয়েছিলেন আর বাড়িতে শুধু আমি আর মামা ছিলাম। হঠাৎ মামা আমার কাছে এসে বললেন, সায়রা, তুই একটু আমার ঘরে আয়, তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। আমার মনটা অস্থির হয়ে উঠল। মামার গলার স্বরে কেমন যেন একটা গাম্ভীর্য ছিল। আমি কাপড়ের বালতি রেখে তার পেছন পেছন ঘরে গেলাম। মামা চেয়ারে বসে আমাকে বললেন, বস সায়রা, অনেক দিন ধরে একটা কথা তোকে বলতে চাইছে। আমি উৎসুক চোখে তাকালাম, কিন্তু মনে মনে একটা অজানা চিন্তা কাজ করছিল। মামা কথা শুরু করলেন, তোর বাবা মা যখন মারা যান তখন তুই খুব ছোট ছিলি। আমি আর তোর মামি তোকে নিজের সন্তানের মতোই মানুষ করেছি। কিন্তু তিনি হঠাৎ থেমে গেলেন। তার চোখে একটা অদ্ভুত দ্বিধা দেখলাম। আমি বললাম, কিন্তু কি মামা, তুমি এভাবে থেমে যাচ্ছ কেন? মামা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, এখন থাক, পরে বলবো। আমি জোর দিয়ে বললাম, না মামা, এখনই বলো, তুমি কি লুকোচ্ছ? কিন্তু তখনই মামার ফোন বেজে উঠল। তিনি তাড়াতাড়ি ফোনটা ধরে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলাম মামা কি বলতে চাইছিলেন। সেই দিন থেকে আমার মনে একটা অস্থিরতা কাজ করতে লাগলো। মামার কথার মাঝে কি ছিল? কেন তিনি বারবার কথা এড়িয়ে যাচ্ছেন? আমি লক্ষ্য করলাম মামা যখন আমার সঙ্গে কথা বলেন তখন তার চোখে একটা গভীর চিন্তার ছাপ থাকে। আমার মনে হতে লাগলো হয়তো মামার এই যত্নের পেছনে কোনো লুকানো রহস্য আছে। আমি ঠিক করলাম আমাকে এই রহস্যের জট খুলতে হবে। মামা কি চাইছেন? তার এই আচরণের পেছনে আসল কারণ কি? এক সন্ধ্যায় আমি রান্নাঘরে কাজ করছিলাম। মামি বাড়িতে ছিলেন না, আর মামার বাচ্চারা তাদের ঘরে পড়াশোনা করছিলেন। মামা হঠাৎ রান্নাঘরে এসে বললেন, সায়রা, তুই এত পরিশ্রম করিস কেন? একটু বিশ্রাম কর। আমি হাসার চেষ্টা করে বললাম, আমি ঠিক আছি মামা। কিন্তু মামা আমার দিকে তাকিয়ে বললেন, তোর মায়ের কথা মনে পড়ে সায়রা, তুই তার মতোই পরিশ্রমী। তার কথায় আমার মনটা কেমন যেন হালকা হয়ে গেল, কিন্তু সেই সঙ্গে সন্দেহ আরও গভীর হলো। মামা কেন বারবার আমার মায়ের কথা তুলছেন? সেই রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম মামার এই কথাবার্তার মানে কি, তার অসম্পূর্ণ কথাগুলো, এসবের পেছনে কি রহস্য লুকিয়ে আছে। আমি ঠিক করলাম আমাকে মামার সঙ্গে খোলাখুলি কথা বলতে হবে। আমাকে জানতে হবে তার মনে কি চলছে। কিন্তু আমার মনের কোনো একটা কোণে চিন্তা কাজ করছিল, যদি আমার সন্দেহ সত্যি হয়। এই চিন্তায় রহস্যের জালে আমি ক্রমশ জড়িয়ে পড়ছিলাম। মামার সেই অসম্পূর্ণ কথাগুলো আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। রাতে ঘুমোতে গিয়েও আমি শান্তি পাচ্ছিলাম না। মামার কথার মাঝে লুকানো দ্বিধা, এসব আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করলাম আমাকে মামার সঙ্গে খোলাখুলি কথা বলতে হবে, কিন্তু তার আগে আমার মনে হলো আমার আরেকটু সতর্ক হওয়া দরকার। মামার বাড়িতে আমি যতই নিজের মতো থাকি, তবুও আমি এখানে একজন বাইরের মানুষ। আমার সন্দেহ যদি সত্যি হয় তাহলে কি হবে? এই চিন্তা আমাকে কিছুটা দ্বিধায় ফেলে দিয়েছিল।
পরের দিন সকালে আমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। মামি তখন নাবিলা আর ইমানকে নিয়ে কোথাও বেড়াতে গিয়েছিলেন। জায়ান তার বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল। বাড়িতে শুধু আমি আর মামা ছিলাম। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ মামা এসে বললেন, সায়রা, তুই এত পরিশ্রম করিস কেন? একটু বসে গল্প কর। আমি হাসার চেষ্টা করে বললাম, মামা, কাজ না করলে মামি রাগ করবেন। কিন্তু মামা জোর দিয়ে বললেন, থাক, মামির কথা পরে ভাবা যাবে, তুই একটু আমার সঙ্গে বস। আমার মনের ভেতর আবার সেই সন্দেহের ঢেউ উঠল। মামা কেন এত জোর দিচ্ছেন? আমি চায়ের কাপ হাতে নিয়ে মামার সঙ্গে বসলাম। তিনি চুপচাপ চা খাচ্ছিলেন আর আমার দিকে মাঝে মধ্যে তাকাচ্ছিলেন। আমি সাহস করে বললাম, মামা, তুমি গতকাল আমাকে কিছু বলতে চাইছিলে, কিন্তু পুরোটা বললে না। কি কথা ছিল সেটা? মামা একটু চমকে উঠলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সায়রা, তুই অনেক বড় হয়ে গেছিস। আমি তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, কিন্তু ভয় হয় তুই যদি ভুল বুঝিস। আমার বুকের ভেতর ধকধক শুরু হলো। আমি বললাম, মামা, তুমি পরিষ্কার করে বলো, আমি কাউকে কিছু বলবো না। মামা একটু চুপ করে থেকে বললেন, তোর বাবা মা যখন মারা যান তখন তুই খুব ছোট ছিলি। আমি আর তোর মামি তোকে নিজের সন্তানের মতোই মানুষ করেছি। কিন্তু তিনি হঠাৎ থেমে গেলেন। তার চোখে একটা অদ্ভুত দ্বিধা দেখলাম। আমি বললাম, কিন্তু কি মামা, তুমি এভাবে থেমে যাচ্ছ কেন? মামা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, এখন থাক, পরে বলবো। আমি জোর দিয়ে বললাম, না মামা, এখনই বলো, তুমি কি লুকোচ্ছ? কিন্তু তখনই মামার ফোন বেজে উঠল। তিনি তাড়াতাড়ি ফোনটা ধরে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, মামা কি বলতে চাইছিলেন। আমি মনে মনে ঠিক করলাম আমাকে আরেকটু গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। মামার আচরণের পেছনে কোনো কারণ আছে, আর আমি সেটা জানবই। আমার মনের কোনো একটা কোণে চিন্তা কাজ করছিল, যদি আমার ধারণা সত্যি হয়, আমি কি তখন নিজেকে সামলাতে পারবো? পরদিন সকালে আমি লক্ষ্য করলাম মামা বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। তিনি কোথায় যাচ্ছেন কাউকে বললেন না। আমি মামির কাছে জিজ্ঞাসা করলাম, মামি, মামা এত তাড়াতাড়ি কোথায় গেলেন? মামি একটু বিরক্ত হয়ে বললেন, তোর মামার কাজের কথা আমি কি জানব, তুই তোর কাজে মন দে। মামির কথায় আমার সন্দেহ আরও বাড়ল। মামা কি এমন কিছু করছেন যা মামিও জানেন না? আমি ঠিক করলাম আমাকে মামার পেছনে একটু নজর রাখতে হবে। সেদিন বিকেলে মামা ফিরলেন। তার হাতে একটা ছোট ব্যাগ ছিল, যেটা তিনি তাড়াতাড়ি তার ঘরে রেখে দিলেন। আমি রান্নাঘর থেকে লক্ষ্য করছিলাম মামা যেন একটু উদ্বিগ্ন। তিনি আমাকে দেখে হাসলেন, কিন্তু সেই হাসিতে কেমন যেন একটা অস্বস্তি ছিল। আমি সাহস করে বললাম, মামা, তুমি কোথায় গিয়েছিলে? তোমার মুখটা এমন মলিন কেন? মামা একটু থতমকে বললেন, কিছু না সায়রা, ব্যবসার কাজে একটু বেরিয়েছিলাম। কিন্তু তার কথায় আমি পুরোপুরি সন্তুষ্ট হলাম না। সেই রাতে আমি ঘুমোতে যাওয়ার আগে মামার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে শুনলাম তিনি ফোনে কারো সঙ্গে কথা বলছেন। তার গলার স্বর খুব নিচু ছিল, কিন্তু আমি শুনতে পেলাম, হ্যাঁ, আমি চেষ্টা করছি, কিন্তু ও যদি ভুল বোঝে। আমার মনটা আবার অস্থির হয়ে উঠল। মামা কার সঙ্গে কথা বলছেন? আমার সম্পর্কে কি বলছেন? আমি ঠিক করলাম আমাকে এই রহস্যের আরও গভীরে যেতে হবে। মামার এই লুকোচুরির পেছনে কি আছে তা আমাকে জানতেই হবে। মামার ফোনের কথা শোনার পর আমার মনের অস্থিরতা আরও বেড়ে গেল। তিনি কার সঙ্গে কথা বলছিলেন? আমার সম্পর্কে কেন এমন গোপনীয়তা রক্ষা করছেন? আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক হতে হবে। মামার আচরণের পেছনে কি আছে তা জানা আমার জন্য এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমি আর শুধু সন্দেহ করে বসে থাকতে পারি না। আমার মনে হলো মামার সেই ব্যাগে হয়তো কোনো সূত্র লুকিয়ে আছে, কিন্তু তার ঘরে ঢুকে ব্যাগ দেখা কি ঠিক হবে? আমার মন দ্বিধায় পড়ে গেল। পরদিন সকালে মামা তার দোকানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আমি রান্নাঘরে কাজ করছিলাম আর লক্ষ্য করলাম মামা তার ঘর থেকে সেই ছোট ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলেন। আমার কৌতূহল আরও বাড়ল। ওই ব্যাগে কি আছে? মামা কেন এটা নিয়ে এত গোপনীয়তা করছেন? আমি মামির কাছে গিয়ে নিচু স্বরে জিজ্ঞাসা করলাম, মামি, মামা কি কোনো নতুন ব্যবসার কথা ভাবছেন? তিনি কাল থেকে একটা ব্যাগ নিয়ে বেশি যত্ন করছেন। মামি একটু বিরক্ত হয়ে বললেন, তোর মামার ব্যাপারে আমি কি জানি, তুই বেশি প্রশ্ন করিস না। মামির কথায় আমার সন্দেহ আরও গাঢ় হলো। দুপুরে মামা ফিরলেন, কিন্তু ব্যাগটা তার হাতে ছিল না। আমি ভাবলাম হয়তো তিনি দোকানে রেখে এসেছেন। আমি সুযোগ পেয়ে মামার ঘরের দিকে গেলাম। দরজা খোলা ছিল আর আমি ভেতরে উঁকি দিলাম।
মামার টেবিলের উপর একটা পুরনো খাম দেখলাম। আমার মন বলল এটা দেখা উচিত নয়, কিন্তু কৌতূহল আমাকে টানল। আমি খামটা হাতে নিলাম। খামের উপর লেখা ছিল সায়রার জন্য। আমার হাত কেঁপে উঠল। এটা কি? আমি খামটা খুলতেই যাচ্ছে কিনা ঠিক তখনই নাবিলার গলা শুনলাম, সায়রা আপু, তুমি এখানে কি করছো? আমি তাড়াতাড়ি খামটা রেখে দিলাম। নাবিলার দিকে তাকিয়ে আমি হাসার চেষ্টা করে বললাম, কিছু না নাবিলা, মামার জন্য একটা জিনিস খুঁজছিলাম। নাবিলা একটু অবাক হয়ে তাকালো, কিন্তু কিছু বলল না। আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলাম। আমার মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছিল। মামা আমার জন্য কি রেখেছেন? কেন তিনি এটা নিয়ে কিছু বলছেন না? আমার মনে হলো আমি হয়তো মামাকে ভুল বুঝছি, কিন্তু তারপরেও আমার সন্দেহ যাচ্ছিল না। আমি ঠিক করলাম আমাকে মামার সঙ্গে সরাসরি কথা বলতে হবে। সন্ধ্যায় মামা বাড়ি ফিরলেন। আমি রান্নাঘরে তাকে একা পেয়ে বললাম, মামা, আমি তোমার ঘরে একটা খাম দেখলাম, তাতে আমার নাম লেখা ছিল, ওটা কি? মামা একটু চমকে উঠলেন। তারপর শান্ত গলায় বললেন, সায়রা, তুই অনেক কৌতূহলী হয়ে গেছিস, ওটা তোর জন্যই, কিন্তু এখনো সময় হয়নি। আমি তোকে সব বলবো, আর একটু অপেক্ষা কর। আমি বললাম, মামা, তুমি কেন এত লুকোচুরি করছো? আমি কি তোমার উপর ভরসা করতে পারি না? মামা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই আমাকে ভরসা করিস সায়রা, কিন্তু কিছু কথা ঠিক সময় বলতে হয়। মামার কথা শুনে আমার মন আরও বিভ্রান্ত হয়ে গেল। তিনি আমার কাছে কি লুকাচ্ছেন? আমি ঠিক করলাম আমাকে আরও গভীরে খোঁজ খবর নিতে হবে। মামার কথাগুলো আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তিনি বারবার বলছেন আমাকে ভরসা করতে, কিন্তু তার গোপনীয়তাটা আমার সন্দেহকে আরও বাড়িয়ে দিচ্ছে। সায়রার জন্য লেখা সেই খামটা আমার মাথায় ঘুরছে। আমি ভাবলাম আমাকে আরও সতর্ক হয়ে এগোতে হবে। মামার এই আচরণের পেছনে কি আছে তা আমাকে জানতেই হবে। আমি ঠিক করলাম আমি মামার উপর নজর রাখব, কিন্তু এমনভাবে যাতে কেউ সন্দেহ না করে। পরদিন সকালে আমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। মামি নাবিলা আর ইমানকে নিয়ে পাশের বাড়িতে গিয়েছিলেন। জায়ান স্কুলে ছিল, মামা বাড়িতে একা ছিলেন, আর আমি লক্ষ্য করলাম তিনি তার ঘরে কিছু একটা খুঁজছেন। আমি রান্নাঘর থেকে চুপচাপ দেখছিলাম। মামা টেবিলের ড্রয়ার খুলে কিছু কাগজ বের করলেন, তারপর সেগুলো দ্রুত ব্যাগে ভরে বেরিয়ে গেলেন। আমার মনে হলো এই কাগজগুলোর মধ্যে হয়তো কোনো গুরুত্বপূর্ণ সূত্র আছে। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে মামার পেছনে যেতে হবে। আমি তাড়াতাড়ি একটা ওড়না জড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। মামা তখন রাস্তার মোড়ে একটা রিকশায় উঠছিলেন। আমি দূর থেকে তাকে অনুসরণ করলাম। মামা শহরের একটা ব্যাংকের সামনে নেমে ভেতরে ঢুকলেন। আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করলাম। অনেকক্ষণ পর মামা বেরিয়ে এলেন। তার মুখে একটা উদ্বেগের ছাপ। আমি বুঝতে পারলাম না তিনি ব্যাংকে কি করতে গিয়েছিলেন। আমি আরও কাছে যাওয়ার সাহস পেলাম না, কারণ মামা যদি আমাকে দেখে ফেলেন তাহলে কি বলবো। আমি চুপচাপ বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আমি রান্নাঘরে কাজ শুরু করলাম, কিন্তু আমার মন অন্যদিকে। মামা কি কোনো টাকা পয়সার ব্যাপারে লুকোচুরি করছেন, নাকি এটা আমার সঙ্গে কিছু সম্পর্কিত? আমার মনে হলো আমার সন্দেহ বাড়ছে, কিন্তু আমি এখনও পুরো ছবিটা দেখতে পাচ্ছি না। আমি ভাবলাম আমাকে মামার সঙ্গে আরেকবার কথা বলতে হবে, কিন্তু এবার আমি একটু অন্যভাবে কথা বলবো, যাতে তিনি বুঝতে না পারেন আমি তার পেছনে নজর রাখছি। সন্ধ্যায় মামা বাড়ি ফিরলেন। আমি চা দিতে গিয়ে বললাম, মামা, তুমি আজ অনেক ব্যস্ত ছিলে তাই না? দোকানে কি কোনো নতুন কাজ এসেছে? মামা একটু হাসলেন, কিন্তু তার হাসিতে কেমন যেন একটা অস্বস্তি ছিল। তিনি বললেন, হ্যাঁ সায়রা, ব্যবসার কিছু কাজ ছিল। তুই এত ভাবিস কেন? তোর পড়াশোনায় মন দে। আমি বললাম, মামা, আমি শুধু ভাবছিলাম তুমি যদি কোনো সমস্যায় পড়ে থাকো আমাকে বলতে পারো, আমি তো তোমার মেয়ের মতো। মামা আমার দিকে তাকিয়ে বললেন, তুই আমার মেয়ের মতোই সায়রা, তাই তো তোর জন্য এত ভাবি। মামার কথায় আমার মনটা কেমন যেন হালকা হলো, কিন্তু সেই সঙ্গে সন্দেহ আরও বাড়ো হলো। তিনি আমার জন্য এত ভাবছেন কেন? আমি ঠিক করলাম আমাকে আরও সূত্র খুঁজতে হবে। সেদিন রাতে আমি লক্ষ্য করলাম মামা তার ঘরে একা বসে কিছু কাগজ দেখছেন। আমি দরজার কাছে দাঁড়িয়ে শুনলাম তিনি ফোনে কারো সঙ্গে কথা বলছেন। হ্যাঁ, আমি সব ব্যবস্থা করছি, কিন্তু ও যদি এখনই জানতে পারে তাহলে সমস্যা হতে পারে। আমার হৃৎপিণ্ড দ্রুত লাফাতে লাগলো। মামা আবার কার সঙ্গে কথা বলছেন? রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম এই সব কথার মানে কি? মামা আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন? আমার মনে হলো আমি হয়তো মামাকে ভুল বুঝছি, কিন্তু তারপরেও আমার মন শান্ত হচ্ছিল না।
আমি ঠিক করলাম আমাকে আরও গভীরে যেতে হবে। মামার সেই ব্যাগ আর খামের রহস্য আমাকে জানতেই হবে। কিন্তু আমি কি সত্যিই প্রস্তুত এই রহস্যের মুখোমুখি হতে? কিন্তু আমি এও জানতাম মামার ঘরে গোপনে ঢোকা ঠিক হবে না। তবু আমার কৌতূহল আমাকে ঠেলছিল। পরদিন সকালে আমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। মামি বাজারে গিয়েছিলেন আর নাবিলা ও ইমান তাদের বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল। জায়ান স্কুলে ছিল। মামা বাড়িতে ছিলেন, কিন্তু তিনি তার ঘরে কিছু একটা লিখছিলেন। আমি রান্নাঘর থেকে লক্ষ্য করলাম তিনি একটা পুরনো নোটবুক খুলে কি যেন লিখছেন। আমার মনে হলো এই নোটবুকের মধ্যেও হয়তো কোনো সূত্র আছে। আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। দুপুরের দিকে মামা ফোন পেয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। আমি জানতাম এটা আমার সুযোগ। আমি মামার ঘরে গেলাম। দরজা হালকা ভেজানো ছিল। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। মামার টেবিলে সেই নোটবুকটা খোলা ছিল। আমি দ্রুত পড়তে শুরু করলাম। নোটবুকে লেখা ছিল, সায়রার জন্য ব্যাংকের কাগজপত্র প্রস্তুত করতে হবে, ওর মায়ের আমানত নিয়ে কথা বলতে হবে, কিন্তু মামি যেন না জানে। আমার মাথা ঘুরে গেল। ওর মায়ের আমানত? এটা কি? আমি আরও পড়তে যাব, তখনই বাইরে মামির গলা শুনলাম। আমি তাড়াতাড়ি নোটবুকটা বন্ধ করে বেরিয়ে এলাম। মামি বাজার থেকে ফিরেছিলেন। তিনি আমাকে দেখে বললেন, সায়রা, তুই মামার ঘরে কি করছিলি? আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, মামি, আমি শুধু একটা কাপড় খুঁজছিলাম। মামি একটু সন্দেহের চোখে তাকালেন, কিন্তু কিছু বললেন না। আমার মনের ভেতর অস্থিরতা বাড়ছিল। মামা কি আমার মায়ের কোনো গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছ থেকে লুকোচ্ছেন? আর মামিকে কেন জানতে দেওয়া যাবে না? আমার মনে হলো এই রহস্য আরও জটিল হয়ে উঠছে। সন্ধ্যায় মামা ফিরলেন। আমি তাকে একা পেয়ে বললাম, মামা, তুমি আমার মায়ের কথা বারবার বলছো। আমার মায়ের কি হয়েছিল? তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? মামা একটু চুপ করে থেকে বললেন, সায়রা, তুই এত চিন্তা করিস কেন? আমি তোকে সব বলবো, কিন্তু এখন নয়। তোর জন্য আমি যা করছি তা তোর ভালোর জন্যই। আমি বললাম, মামা, আমি তোমাকে